হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটাকে বলা হয় এইচটিএমএল। তো HTML সম্পর্কে শুরুতে কিছু বেসিক জিনিস জেনে নিব, তারপরে আমরা এইচটিএমএল ডাইরেক্টলি ডিকোড করা শুরু করব। তো সবার প্রথমে একটা এইচটিএমএল লেখার জন্য যে ধরনের জিনিস লাগে সেগুলোকে আমি বলে দিচ্ছি। তো এইচটিএমএল মোবাইলে অনেক অ্যাপ্লিকেশনই আছে, আবার পিসিতে অনেক অ্যাপ্লিকেশন আছে। তো আমরা মোবাইলে ইউজ করছি। তো মোবাইলে সবচেয়ে বেস্ট অ্যাপ হচ্ছে আমার কাছে লাগে হচ্ছে এসপিসিকে এডিটর। আচ্ছা, তো এছাড়া আরও অনেক অ্যাপ আছে, যেমন হচ্ছে কোডিং এইচটিএমএল, এরকম আরও অনেক কিছু আছে। তো এগুলো আপনারা ইউজ করতে পারেন। আমি হাইলি রেকমেন্ড করবো এসপিসিকে এডিটর। এখানে অনেক সুন্দরভাবে এইচটিএমএল ইউজ করা যায়। এই এসপিসিকে এডিটর এখানে এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট সব একসাথে ইউজ করা যায়। তো চলুন শুরু করি। তো সবার প্রথমে একটা এইচটিএমএল লেখার জন্য আমাদেরকে জানতে হবে যে এইচটিএমএলটা লেখে কিভাবে। তো এটার জন্যই সবার শুরুতে আমাদেরকে একটা ওপেনিং ট্যাগ ইউজ করতে হয়, তারপরে ভিতরে একটা ক্লোজিং ট্যাগ ইউজ করতে হয়, এবং সবশেষে ট্যাগ দুটির মধ্যে একটা এলিমেন্ট লিখতে হয়। আচ্ছা, তো আমরা সাধারণত ওয়েব পেজে যে সকল কিছু দেখি সেই সকল কিছুই হচ্ছে এলিমেন্ট আর কি। যেমন আমরা এখানে যা কিছু দেখছি সব কিছুই এলিমেন্ট, আমরা কোন ধরনের ট্যাগ দেখতে পাবো না। তো সবার শুরুতে আমরা পেজের সবার উপরের অংশ যা কিছু দেখতে পাবো, এই বাম পাশে এখানে যা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় হচ্ছে এইচটিএমএল এর টাইটেল বা হেড অংশ। এখানে অনেক কিছুই লেখা থাকে। তো আমরা সাধারণত কিভাবে লেখে সেটা আমরা এখন ডাইরেক্টলি দেখব। তো সবার সেজন্য শুরুতে এসপিসিকে এডিটরে চলে আসি। এখানে আমরা শুরুতে একটা নিউ ফাইল নিব। তো এইচটিএমএল ফাইলের এক্সটেনশন হচ্ছে .html। তো আমরা সবার শুরুতে একটা যেহেতু আমরা টেস্ট করছি, তো এখানে লেখা হচ্ছে লিখছি test.html। এখানে যে কোনো নাম ইউজ করলে চলবে, আমি এটা দিচ্ছি। তো এখানে আমরা একটা এইচটিএমএল খুলে নিলাম। তো এখানে ডিফল্টলি এই সকল কিছু চলে এসেছে। তো আমরা এই সকল কিছু লিখব না, নিব না, আমরা নিজে নিজে লিখব। তো সবার শুরুতে কেটে দিলাম। তো আমরা এখন যে এইচটিএমএলটি কারেন্টলি আছে সেটা হচ্ছে এইচটিএমএল ভার্সন 5। তো এইচটিএমএল ভার্সন 5 শুরু করার জন্য ডিফল্টলি একটা জিনিস লিখতে হয়। এটা লিখলেও হয়, না লিখলেও হয়, তবে লেখাটা স্ট্যান্ডার্ড। তো সেজন্য সবার আগে লিখতে হয় একটা এটাকে আশ্চর্যবোধক একটা চিহ্ন ব্যবহার করতে হয়। তো তারপরে এটাকে লিখতে হয় হচ্ছে, এটা ক্যাপিটালে লিখতে হয়, স্মলেও লিখতে হয়। এটা লিখলে ডিওসিকে ডক টাইপ এইচটিএমএল। তো এটা আমাদেরকে এমনিতেই লিখতে হয়, এটার কোনো কাজ নেই। তো এখন আমরা বেসিক যে এইচটিএমএল একটা ওয়েবসাইট, এটা এখন একটা ওয়েবসাইটের কাঠামো শুরু করব। তো এই এইচটিএমএল যেহেতু ওয়েবসাইট, যেহেতু এইচটিএমএল দিয়ে এডিট করতে হবে, সেজন্য সবার শুরুতে আমাদেরকে একটা এইচটিএমএল নিয়ে নিতে হবে। আচ্ছা, নিলাম। তো এখন একটা এইচটিএমএল এই দুটো যে ট্যাগ নিলাম, এটাকে বলা হয় হচ্ছে ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ, যদি আপনি দেখতে পাচ্ছেন। তো এই দুইটা জিনিস রিসেম্বল করে হচ্ছে একটা পুরো একটা ওয়েবসাইটকে। অর্থাৎ এই দুটির মধ্যে আমরা একটা ওয়েব পেজের পুরো একটা জিনিসকে আমরা অ্যাড করব। তো এখন চলুন আমরা দেরি না করে শুরু করি। তো সবার শুরুতে একটা এইচটিএমএল যে অংশ থাকে সেটা হচ্ছে আমরা দেখাচ্ছি এই যে এই অংশটা, এটার নাম হচ্ছে হেড। এই অংশকে আমরা লিখতে হবে, কিভাবে লিখব? এটা সবার শুরুতে হচ্ছে হেড লিখতে হবে। আচ্ছা, হেড লিখলাম। তো এই জিনিসটাই হচ্ছে আমাদের উপরের অংশটুকুকে রিসেম্বল করতেছে। তো এটা দেখলে আমরা বুঝতে পারবো এখানে হেডের ভিতরেই লিখতে হবে। তো হেড অংশে সাধারণত অনেক ধরনের ট্যাগই থাকে। তো বেসিক যে ট্যাগটা সেটা হচ্ছে একটা এইচটিএমএল এর নাম। তো সেটা আমরা কীভাবে লিখব? সেটার জন্য আমাদেরকে লিখতে হবে টাইটেল। টাইটেল ট্যাগের ভিতরে এই এইচটিএমএল এর নামটি লিখতে হবে। তো আমরা এইচটিএমএল এর নামটা, ওয়েবসাইটটির নাম কি দিতে চাচ্ছি? আমরা টেস্টই লিখি। আচ্ছা, টেস্ট দিলে আমরা কনফিউজও হয়ে যেতে পারি, আমরা অন্য কিছু দিই। অর্থাৎ এখানে ফাইলের নামও যেহেতু টেস্ট, তো এখানে ওয়েবসাইটের নামটি অন্য দিই। আচ্ছা, তাহলে লিখি লেসন 1।
আচ্ছা, তো আমরা শো করি ওয়েবসাইটটি কীরকম দেখাবে। সরি, এখানে আমার একটি মিস্টেক হয়েছিল, এক্সট্রিমলি সরি। এখন শো করবে। হ্যাঁ, এবার ঠিক হয়েছে গাইস, এক্সট্রিমলি সরি। সো এখন আমরা ওয়েবসাইটটি শো করব। এই টাইটেল ট্যাগের মাঝে যেটা দেখাবে সেটা হচ্ছে এইচটিএমএল এর নাম। এইচটিএমএল এর নামটা কি হবে আমরা লিখছি, এটা হবে হচ্ছে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা এইচটিএমএল এর যে টাইটেল সেটাকে বলা হয় হচ্ছে, এখানে দেখাচ্ছে লেসন 1। তো এখানে কি আর কিছু লেখা যাবে না? হ্যাঁ গাইস, পুরোটাই লেখা যাবে। এই পুরো স্পেসের ভিতরে যা কিছু লেখা যাবে সবই এই টাইটেল। তো এখন এইচটিএমএল মূল জায়গায় আমরা চলে এসেছি। সেটা কি? সেটা হচ্ছে এই যে সাদা অংশটুকু, অর্থাৎ আমরা পুরো পেজে আমরা কি দেখতে পাবো সেটাকে বলা হয় হচ্ছে এইচটিএমএল এর বডি। তো এখন আমরা বডির অংশতেই লেখা শুরু করবো, অর্থাৎ এটাই হচ্ছে এইচটিএমএল এর মেইন যে জিনিস। তো এখানে সব কিছুই লিখতে পারবো। তো এখন আসুন আমরা শুরুতে কিছু লিখে আপনাদেরকে শো করি যে কীভাবে দেখতে হয়। তো এটা লিখি হচ্ছে it is our first HTML lesson। আচ্ছা, তো এই জিনিসটি আমরা শুরুতেই বলে দিচ্ছি, এই জিনিসটি শো করবে হচ্ছে যে সাদা অংশটি আমরা দেখতে পেলাম তার একবারে উপরের বাম সাইডে। চলুন দেখে নিই। দেখেন একবারে উপরের সবার বাম সাইডে আমরা এই জিনিসটি শো করছে। তো এখন আমরা আরও কিছু লাইন লিখি। তো এখানে আমরা লিখছি হচ্ছে আমরা যা কিছু শিখেছি সেগুলোই লিখে নিই, তাহলে আমাদেরকে বুঝতেও সুবিধা হবে। তো এখানে আমরা লিখে নেই হচ্ছে টাইটেল ট্যাগ ইজ ইউজ টু শো দ্য টাইটেল অফ এ ওয়েব পেজ। ওকে, তো আমরা সবার শুরুতে এটি লিখলাম। এখানে দেখেন যে লেখাটি উঠেছে এটা পুরো এক লাইনের ভিতরে উঠেছে, কিন্তু আমরা চাচ্ছি হচ্ছে এটা দুইটি লাইনে শো করতে। তো এটার জন্যই সবার শুরুতে একটা ট্যাগ চলে আসবে। এই ট্যাগটি কোথায় ইউজ করতে হবে? আমরা যেই লাইনকে পরের লাইনে নিতে চাচ্ছি সেই লাইনের আগে ইউজ করতে হবে। তো আমরা এই যে টাইটেল ট্যাগ ইউজ টু শো দ্য টাইটেল অফ এ ওয়েব পেজ, এই জিনিসটার পরে আমরা এখন একটি নতুন লাইন শো করব। তো সেই জন্য ইউজ করতে হয় বিআর ট্যাগ। এটাকে বলা হয় একটা এমটি ট্যাগ। কেননা এখানে কোনো ওপেনিং ট্যাগও নেই, ক্লোজিং ট্যাগও নেই, এটা নিজেই একটা পুরো একটা ট্যাগ। এই কারণে একে বলা হয়েছে এমটি ট্যাগ। এবং এই ট্যাগের ভিতরে, বিআর ট্যাগের ভিতরে অন্য কোনো অ্যাট্রিবিউটও ইউজ করা যায় না। অ্যাট্রিবিউট কি? অ্যাট্রিবিউট বলতে আমরা ওয়েবসাইটে যে লেখাগুলোকে বিভিন্ন ধরনের কালারফুল দেখি, ছোট দেখি, বড় দেখি। এই যে দেখুন, ওয়েলকাম টু উইকিপিডিয়া, এখানে বিভিন্ন ধরনের কালার দেখাচ্ছে। এগুলো সব কিছুকেই বলা হয় হচ্ছে এলিমেন্ট। এগুলো এলিমেন্ট ছাড়া করা যায় না। তো এখন আমরা কি লিখলাম? বিআরটা ইউজ করে কি লিখব? আমরা এখন লিখব হচ্ছে বিআর, না এভাবে লিখলে আবার এইচটিএমএল দিয়ে বুঝবে না আমাদের কথা। তো আমরা লিখি বিআর ট্যাগ ইজ ইউজ টু গো টু এ নিউ লাইন। তো এখন আমরা কি দেখতে পাবো? এই যে আমরা নতুন লাইনটি লিখলাম, এই জিনিসটি পুরো নিচে শো করছে। চলুন দেখে নেই। দেখুন শো করছে বিআর ট্যাগ ইজ ইউজ টু গো টু এ নিউ লাইন। ঠিক আছে, আচ্ছা, তো এখানে হলো। তো এরপরে আমরা একটা ওয়েবসাইটে একটা লিখব। এই ওয়েবসাইটকে আমাদেরকে সবার শুরুতে যেটা দেখতে হবে যে একটা ওয়েবসাইটকে কিভাবে আকর্ষণীয় করে তোলা যায়। তো ওয়েবসাইটকে আমরা কিভাবে আকর্ষণীয় করে তুলব? তো তার জন্য আমাদেরকে নিতে হবে হচ্ছে লেখা ছোট বড় করার ট্যাগ সম্পর্কে জানতে হবে। তো লেখা ছোট বড় করার জন্য যে সকল ট্যাগ হচ্ছে সেগুলো হচ্ছে
H1 থেকে H6 পর্যন্ত। H1 হচ্ছে সবচেয়ে বড় এবং H6 হচ্ছে সবচেয়ে ছোট। তো এগুলো কেন এইচ নাম কেন? এইচটা হচ্ছে আপনার আমরা যে HTML এর যে মেইন অংশ, মেইন হেড সেকশন, সেখানে আমরা এই জিনিসটি ইউজ করছি। তো এই কারণে চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। সবার শুরুতে H1 লিখলাম। H1 এর ভিতরে লিখি দিস ইজ দ্য হাইয়েস্ট বিগ হেডিং ট্যাগ। ওকে, চলুন দেখি এটা কত বড় হবে। দেখেন এখানে দেখতে পাচ্ছি দিস ইজ দ্য হাইয়েস্ট বিগ হেডিং ট্যাগ। তো এখন অনেকের মনেই প্রশ্ন আসতে পারে যে এখানে তো আমরা কোনো বিআর ট্যাগ ইউজ করলাম না, তাহলে এই জিনিসটা পরের লাইনে কিভাবে আসলো? তো এটার কারণ হচ্ছে যখন আমরা একটা হেড নিব, এই হেড সেকশনে যে যতগুলো ট্যাগে আছে H1 থেকে H6 পর্যন্ত, সব ক্ষেত্রেই এই সেম জিনিসটাই হবে, নতুন একটা লাইনে এর জিনিসটি লেখা শুরু হবে। এটা হচ্ছে এইচ ট্যাগের এই বৈশিষ্ট্য। তো এখন আমরা পরবর্তী সবগুলো ট্যাগই দেখি। H2 এই লাইনটি আমরা কপি করে নেই। আচ্ছা, এটা হবে হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট বিগ হেডিং ট্যাগ। এটা কতটুকু হবে দেখুন, এটা হচ্ছে H1 ট্যাগ, পরেরটুকু হচ্ছে H1 ট্যাগের থেকে একটু ছোট। আচ্ছা, তো এইভাবে আমরা আরও কিছু লিখি। H3 এটা হবে হচ্ছে থার্ড হাইয়েস্ট বিগ হেডিং ট্যাগ হবে হচ্ছে। তারপর হচ্ছে আমরা H4 আছে, এটা হবে হচ্ছে ফোর্থ হাইয়েস্ট বিগ। আচ্ছা, তারপর হচ্ছে H5, এটা হবে হচ্ছে ফিফথ হাইয়েস্ট। আর সবার শেষের যেটা সেটা হচ্ছে H6, এটা হচ্ছে সবচেয়ে ছোট। এটা আমরা বলতে পারি হচ্ছে স্মলেস্ট বিগ হেডিং, অর্থাৎ সবচেয়ে ছোট। তো এখন আমরা চলুন সবগুলো দেখে নিই। এখানে আমরা প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছি। দেখুন কীরকম দেখাচ্ছে। এটা H6টা আসলে অনেক ছোট দেখাচ্ছে, ইভেন এটা এই মেইন লাইনের থেকে অনেক ছোট হয়ে গেছে, কিন্তু এগুলো সবই হেডিং ট্যাগ। তো এখন আমরা এইগুলো দেখতে পাচ্ছি, এগুলো সব কিছুই একটা ওয়েব পেজের বাম সাইডে চলে এসেছে। কিন্তু এটা দেখতে কি তাহলে ওয়েবসাইটটি আকর্ষণীয় হবে? না, তো হবে না। তো তাহলে এখন কি করব? আমাদেরকে ইউজ করতে হবে অ্যাট্রিবিউট এবং সেই সাথে অ্যাট্রিবিউটের ভ্যালু। তো এগুলো কিভাবে ইউজ করব? তো অ্যাট্রিবিউটটি আমরা ইউজ করতে হয় কীভাবে, আমরা বেসিকলি আগে লিখে আসি। তো অ্যাট্রিবিউট ইউজ করতে হয় সবার শুরুতে একটা ওপেনিং ট্যাগ, তারপরে এখানে অ্যাট্রিবিউট সমান দিয়ে এখানে আমরা আচ্ছা এই উদ্ধৃতি চিহ্নটি ইউজ করতে হয়। তো এখানে এটার এই ভিতরে লিখতে হয় অ্যাট্রিবিউট ভ্যালু। তো অ্যাট্রিবিউট ভ্যালু, তারপরে আবার হচ্ছে এলিমেন্ট এবং সবশেষে ট্যাগটি ক্লোজ করতে হয়। তো আমরা দেখতে পাচ্ছি অ্যাট্রিবিউটটি ওপেনিং ট্যাগে লিখতে হয়, ক্লোজিং ট্যাগে না। এই জিনিসটি আমাদেরকে মাথায় রাখতে হবে। তো এখন এখানে সব কিছু যদি ঠিক থাকে তো তাহলে আমরা চলুন আবার লেখা শুরু করি। তো এখানে আমরা H1 লিখেছি, এটাকে আমরা কি চাচ্ছি? এটাকে আমরা চাচ্ছি হচ্ছে সেন্টারে নিয়ে আসতে। তাহলে এখানে অ্যাট্রিবিউটের আগে নেম লিখতে হবে। অ্যাট্রিবিউটটি এখানে কি? অ্যালাইন সমান দিয়ে এখানে লিখতে হবে সেন্টার।
আমরা দেখতে পাবো এখানে সেন্টার বানানটি ঠিকভাবে লিখতে হবে, নাহলে কিন্তু এটি কাজ করবে না। তো দেখি, দেখতে পাচ্ছি এটি মাঝখানে চলে আসলো, অর্থাৎ এই সাইড থেকেও যে পরিমাণ গ্যাপ, এই সাইড থেকেও সেই পরিমাণই গ্যাপ আছে। আচ্ছা, তারপরে আমরা লিখবো হচ্ছে H2 তে কোথায় নিব? H2কে আমরা লিখবো হচ্ছে একবারে সবার বামেই রাখবো। তো এখানে লিখতে হবে অ্যালাইন, এখানে লিখবো হচ্ছে লেফট। আমাদেরকে বানানের দিকে খেয়াল রাখতে হবে, নাহলে এটি কাজ করবে না। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আমাদেরকে অ্যালাইন লেফটে নেওয়া এখানে নেওয়ার আসলে কোনো কারণ নাই, কেননা এটা তো লেফটেই থাকতেছে। তো এটাকে আমরা এভাবেই দেখি। পরেরটিতে আমরা আবার একটি অ্যাট্রিবিউট ইউজ করব। এটিতে আমরা এটাকে নেব হচ্ছে রাইট সাইডে। তাহলে কি হবে? এটা সবার ডানে চলে যাবে। দেখি, দেখতে পাচ্ছি এটা সবার বামে, এটা থাকলো মিডলে, এটা আবার সবার ডানে। তো একইভাবে এগুলো পরের ট্যাগগুলোতে ইউজ করা যাবে, তো আমরা এটা ইউজ করছি না। তো এখন তারপরে আমরা কিছু লিখি। তাহলে আমরা শুরু থেকে H1 ট্যাগ সম্পর্কে সম্পূর্ণ কিছু দেখলাম, তো আমরা H1 ট্যাগ সম্পর্কেই লিখি। H1 থেকে 6 tag is used to create heading. ওকে, তাহলে এটাকে আবার আমরা পরের লাইনে দেখতে পাবো, অর্থাৎ H1 to tag is used to create heading। তো আমরা এখানে দেখছি হেডিং ট্যাগের দুটির মাঝে কিন্তু গ্যাপ ইউজ করা থাকে, এই গ্যাপটি প্রত্যেকটা ক্ষেত্রেই প্রযোজ্য হয়ে থাকে। আচ্ছা, তো তারপর আমরা একটা বিআর ট্যাগ নিয়ে পরে একটি নতুন অ্যাট্রিবিউট সম্পর্কে জেনে নেই। তো এখন আমরা যে অ্যাট্রিবিউটটি নিয়ে ইউজ করব সেটার নাম হচ্ছে প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফটি কখন ইউজ করতে হয়? যখন আমরা কোনো একটি জিনিস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, সেই জিনিসটি লেখার জন্য প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করতে হবে। তো প্যারাগ্রাফ ট্যাগের সিম্পল হচ্ছে পি। তো এটা কিভাবে ইউজ করব আমরা? এর ভিতরে এখন আমরা যে কোনো কিছু লিখব। এর ভিতরে লিখে হচ্ছে P paragraph tag is used to আচ্ছা, তো এটা এখন কিভাবে শো করবে আমরা দেখে নেই। শুরুতেই এখানে দেখতে পাচ্ছি, এখানে আমরা আসলে কিছুই বুঝলাম না এখানে কি হলো। তো আমরা এখানে একটা নতুন লাইনে যদি যেতে চাই, তাহলে বিআর ট্যাগ ইউজ করে সাধারণত সিঙ্গেল লাইন লিখতে হয়, অথবা আমরা প্যারাগ্রাফও ইউজ করতে পারি। তবে বিআর ট্যাগ ইউজ করে আমরা যে সিঙ্গেল লাইন লিখবো, এটার একটা অসুবিধা আছে, এটা সবসময় পেজের বাম পাশেই শো হবে। কিন্তু আমরা যখন প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করব, তখন এটা চাইলে তো বামে থাকবেই, আমরা চাইলে এটাকে মিডলেও নিতে পারবো, চাইলে একবারে রাইট সাইডেও নিতে পারবো। তো চলুন এটাকে অ্যাট্রিবিউট সহ একবার ডান পাশে লিখে দেই। তো এখানে লিখি ইটস বেনিফিট is to show this paragraph at desired align. আচ্ছা আচ্ছা, তো এটাকে নিয়ে আমরা হচ্ছে অ্যালাইন দিয়ে আমরা একবার ডান সাইডে লিখে দিই। অ্যালাইন নিচ্ছে রাইটে। দেখি কিভাবে শো হয়। দেখুন এভাবে শো করছে। তো এটার মাঝে আমরা কিন্তু বিআর ট্যাগ ইউজ করতে পারবো অবশ্যই। এখানে আমরা বিআর ট্যাগটি ইউজ করি, তাহলে আমাদেরকে দেখতে সুবিধা হবে। আচ্ছা, হ্যাঁ, এখন দেখুন আমরা প্যারাগ্রাফ ট্যাগ সম্পর্কে জানলাম। এটা ডান সাইডে শো করছে, বিআরও ইউজ হচ্ছে এবং সেটাও বাম সাইডে শো করছে। তো এটাই হচ্ছে এই প্যারাগ্রাফ ট্যাগের সুবিধা, আমরা সব কিছু ইউজ করতে পারবো। তো
তো এখানে আর অনেক কিছু ইউজ করা যায়। তো এরপরে আমরা আরও নতুন নতুন ট্যাগ সম্পর্কে জানি। তো এখানে আমি আগে হচ্ছে একটা বিআরই ট্যাগ ইউজ করে নিচ্ছি পরের লাইনে যাওয়ার জন্য। তো এখানে আমরা কি দেখবো, এখন প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করা শেষ। তো এখন আমরা একটা টেক্সট লিখব, কিন্তু সেই টেক্সটটাকে হতে হবে একটু মোটা আকৃতির। তো এইভাবে বোল্ড করে, এটা যেটাকে আমরা ওয়ার্ডপ্রেস, যে মাইক্রোসফট ওয়ার্ডপ্রেস আছে সেটাকে আমরা বোল্ড বলি। তো এটা করার জন্য দুই ধরনের ট্যাগ আছে, একটা হচ্ছে বি ট্যাগ, আবার আরেকটা আছে সেটা হচ্ছে স্ট্রং ট্যাগ। তো এখানে আমরা লিখি বি ট্যাগ ইজ ইউজ টু bold the element text। আচ্ছা, সাথে যেহেতু আমরা আমরা একসাথে সেম জিনিস দেখছি, তো একই জিনিসটা আমরা পরের সাথেও দেখি, এই কারণে আবার স্ট্রংও লিখে নিই। স্ট্রং ট্যাগ ইজ অলসো ইউজ টু bold element text। ওকে, তাহলে এখন দেখুন কি কি হলো। বি ট্যাগ ইজ, দেখতে পাচ্ছেন এখানে কালারটা বোল্ড হয়েছে, কিন্তু স্ট্রং, ও সরি আমার এখানে টাইপিং মিস্টেক হয়েছে। এটা বানানের দিকে আসলে আমাদেরকে সবার খেয়াল রাখতে হবে, বানান যদি ভুল হয় তাহলে আমাদেরকে কিন্তু শো করছে না। যেমন আমরা এখনই দেখলাম, দেখুন এখানে সব ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্ট্রংয়ের ক্ষেত্রেও ট্যাগটি এলিমেন্টটি বোল্ড হয়ে গেল, বি ট্যাগ ইউজ করলেও এলিমেন্টটি বোল্ড হয়ে গেল। তো এটাই হচ্ছে এই দুইটার মধ্যে সম্পর্ক। তারপর আমরা যদি লেখাকে ইটালিক স্টাইলে নিতে চাই, সেটার জন্য আবার দুই ধরনের ট্যাগ আছে, একটা হচ্ছে আই ট্যাগ অথবা ইম ট্যাগ। ইম বলতে বোঝায় এমফাসাইজ করা। তো এটাও দেখে নেই, আই, তো এখানে লিখি আই ট্যাগ ইজ ইউজড টু emphasize the text। আবার সাথে ইএম যে ট্যাগ ইউজ করব সেখানেও একই জিনিস আমরা দেখতে পাবো। তো আমি কিন্তু এখানে ছোট হাতেই লিখছি, কারণ এগুলো ছোট হাতে লেখা স্ট্যান্ডার্ড। এখানে আচ্ছা, এই দুই ক্ষেত্রে আমরা দেখতে পাবো এই দুইটা জিনিস ইটালিক স্টাইলে চলে এসেছে। আচ্ছা, আমরা এখানে উপরে কোনো বিয়ার ট্যাগ ইউজ করিনি, এই কারণে একই সাথে লেখা দেখাচ্ছিল। এখানে আমরা একটা বিয়ার ট্যাগ ইউজ করে নিই, নাহলে আমরা বুঝতে অসুবিধা হবে। আচ্ছা, দেখুন এখানে আই ট্যাগ দিয়ে হচ্ছে ইটালিক স্টাইলে চলে গেল, ইএম ট্যাগ ইউজ করেও ইটালিক স্টাইলে লেখাটি চলে গেল। তো আমরা এখানে কি কি ট্যাগ সম্পর্কে জানলাম। সবার শুরুতে এখানে আমরা দেখেছি হচ্ছে বিআর ট্যাগ, তারপরে দেখেছি H1, H2, H3, H4, H5 এবং H6। তারপরে আমরা দেখেছি হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করে আমরা এই ধরনের এলিমেন্ট অ্যাট্রিবিউটগুলো ইউজ করতে পারি। তারপরে আমরা দেখলাম হচ্ছে বোল্ড ট্যাগ, স্ট্রং ট্যাগ, তারপরে দেখলাম হচ্ছে আই ট্যাগ এবং ইম ট্যাগ। তো এগুলো সম্পর্কে দেখলাম। তারপরে আমাদেরকে আরও কিছু জিনিস আমরা সম্পর্কে জেনে নিব খুব সংক্ষেপে। তো স্মল নামে একটা ট্যাগ আছে। স্মল ট্যাগের কাজ কি? স্মল ট্যাগের কাজ হচ্ছে একটা টেক্সটকে ছোট করা। আচ্ছা, উপরে আমরা একটা বিআর ট্যাগ ইউজ করি, নাহলে আবার আগের বারের মতনই একই লাইনে শো করবে। আচ্ছা, তো আমরা দেখলাম স্মল ট্যাগ ইউজ টু রিডিউস দ্য টেক্সট সাইজ। তো এটার পরে আমরা একটা বিআর ট্যাগ ইউজ করেই নিই, যেহেতু আমরা ভুলে যাচ্ছি বারবার। আচ্ছা, তো এখানে আমরা আসলে কি দেখছি,
সাধারণ নিয়মে আমরা যে সকল লাইন লিখেছি, এই যে ইট ইজ আওয়ার ফার্স্ট এইচটিএমএল লেসন, এই এই দুইটা লাইনে আমরা যে জিনিস লিখেছি, এই দুইটা জিনিস যেভাবে শো হয়েছে তার থেকে স্মল ট্যাগ ইউজ করার কারণে এই লেখাটি তার চেয়ে একটু ছোট হবে। চলুন দেখেই নেই। সবার শুরুতে আমরা দেখুন এটা যদি 18 পিক্সেল হয় তাহলে এটা হবে হচ্ছে মোটামুটি এক সাইজ ছোট হবে, অর্থাৎ 17। তো এখানে এটার আসলে কত আমি ঠিক জানি না, পিক্সেল এটা হিসাব এখন আমি জানি না ঠিক। তো চলুন পরের লাইনে আবার চলে যাই, নতুন একটি ট্যাগ শিখব। এখন আমরা দেখব হচ্ছে বিগ ট্যাগ। বিগ ট্যাগ কি? স্মল ট্যাগ ইউজ করে আমরা যেমন টেক্সটকে মেইন লাইনের থেকে ছোট করলাম, তেমন বিগ ট্যাগ ইউজ করে আমরা যে টেক্সটটি লিখব সেটা হচ্ছে ডিফল্ট টেক্সটের থেকে একটু বড় হবে, অর্থাৎ এক সাইজ বড় হবে। তো লিখি big tag is used to increase the text size। আচ্ছা, এখানে আমরা একটা বিয়ার ট্যাগ ইউজ করে নিচ্ছি। আমরা নতুন নতুন ট্যাগ সম্পর্কে সব একবারে দেখে নিব। ওকে, অর্থাৎ আমরা দেখলাম স্মল ট্যাগ ইউজ করে মেইন লাইনের থেকে মেইন যে টেক্সট থাকে ডিফল্ট টেক্সট তার থেকে এক সাইজ ছোট হয়, আবার বিগ ট্যাগ ইউজ করে মেইন যে টেক্সট থাকে তার থেকে একটা সাইজ বড় হয়। তো এটাই হচ্ছে এদের কাজ। তো এরপরের লাইনে আমরা আন্ডারলাইন ট্যাগ ইউজ করব, অর্থাৎ একটা টেক্সটকে যদি আমরা আন্ডারলাইন করতে চাই সেজন্য দুইটা ট্যাগ আছে। একটা হচ্ছে ইউ ট্যাগ, এটা হচ্ছে, অথবা INS ইন্স ট্যাগ। তো ইউজ করি দুইটা। ইউ ট্যাগ ইজ used to underline the text, এখানে একটা ফুল স্টপ দেই। আবার INS ট্যাগ ইউজ করে সেম কাজই হয়। ওকে, ও সরি, আমি এটাকে ক্যাপিটাল লেটারে লিখে ফেলেছি। ক্যাপিটাল লেটারে লিখতে জিনিসটা স্ট্যান্ডার্ড হয় না। ওকে, দেখি আমরা কি হলো। এখানে পুরোটার নিচে কিন্তু আন্ডারলাইন চলে এসেছে। ইউ ট্যাগ ইজ ইউজ টু আন্ডারলাইন দ্য টেক্সট, ইন্স ট্যাগ ইজ ইউজ টু আন্ডারলাইন দ্য টেক্সট। আচ্ছা, তো এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, আমরা ফার্স্ট লাইনে যে ইউ ট্যাগটি সেটা যেখানে শেষ হয়েছে আন্ডারলাইনটি সেই জায়গাতেই শেষ হয়ে হচ্ছে। আবার ইন্স ট্যাগ যেখানে শুরু হয়েছে তার আগে কিছু গ্যাপ আছে, যেখানে ইন্স ট্যাগ শেষ হয়েছে সেখানে আবার এটি শেষ হচ্ছে। অর্থাৎ এখানে যদি আমরা কোনো নির্দিষ্ট অংশকে টেক্সটের কোনো নির্দিষ্ট অংশকে আন্ডারলাইন করতে চাই, অর্থাৎ যেমন এখানে আমরা ওয়েবসাইটে দেখি, ওয়েবসাইটে এখানে সাধারণত এমনিতে আসছে না, কিন্তু আমরা কার্সার নিয়ে যাচ্ছি, এই যে এইভাবে যে আন্ডারলাইন দেখাচ্ছে, এই ধরনের আন্ডারলাইন করতে গেলে এই ধরনের ট্যাগ ইউজ করা যেতে পারে। তবে এটা আসলে সেম জিনিস না, এটা আমরা একটু পরে বুঝতে পারবো। তো তারপরে আমরা একটা নতুন জিনিস সম্পর্কে জানবো, আমরা একটা বিয়ার ট্যাগ ইউজ করে নিই। তো আমরা এখন টেক্সটের মাঝেও যদি কোনো দাগ টানতে চাই, অর্থাৎ কোনো জিনিসটি বাদ বা এরকম বোঝাতে যদি চাই, তাহলে আমাদেরকে যে ট্যাগটি ইউজ করতে হয় সেটা তিনটা ট্যাগ আছে এখানে। হয় ডেল ট্যাগ, অর্থাৎ ডিলিট ট্যাগ, অথবা এস ট্যাগ, অথবা স্ট্রাইক ট্যাগ। এই তিনটা জিনিস আমরা ব্যবহার করতে পারবো। তিনটা জিনিসটা আমরা লিখে নেই। ডেল ট্যাগ ইজ used to create a straight line। আচ্ছা, এই সেম কাজ আমরা আরো দুই ধরনের ট্যাগ দিয়ে দেখতে পাবো, সেটা হচ্ছে এস ট্যাগ।
S tag is also used to create a str in the text. আচ্ছা আচ্ছা আরো কি কি ট্যাগ ইউজ করা যায় এটার পরে আমরা বললাম হচ্ছে স্ট্রাইক ট্যাগ ইউজ করে সেম কাজ হয় আচ্ছা তো এই তিনটা ট্যাগের কাজ কিন্তু সেম আমরা একটা বিও ট্যাগ ইউজ করে নেই এইটুকু অংশ শেষ তো আমরা ডেল ট্যাগ ইউজ করে যে কাজ করি এস ট্যাগ ইউজ করে সে কাজ করি স্ট্রাইক ট্যাগ ইউজ করে সে সেম কাজই করি এটার কাজ কি টেক্সটের মধ্যে দিয়ে একটা আড়াআড়ি লাইন টেনে দেয় তো দেখে নেই কীরকম হয় সেটা এই যে আমরা দেখতে পাচ্ছি ডেল ট্যাগ ইজ ইউজ টু ক্রিয়েট এ স্ট্রেট লাইন ইন দ্য টেক্সট এখানে আমরা যে দেখতে পাচ্ছি সব ক্ষেত্রে সেম অর্থাৎ এগুলো ট্যাগ ইউজ করে আমরা এদের মধ্যে দিয়ে এরকম একটা আড়াআড়ি লাইন টেনে দিতে পারবো তো এখানে আমরা আরও একটা জিনিস খেয়াল করতে পারছি সেটা হচ্ছে বিয়ার ট্যাগ ইউজ করার সাথে সাথে আমরা যে নতুন লাইনে যাচ্ছি তার মাঝে কিন্তু একটা গ্যাপ হচ্ছে আচ্ছা তো চলুন আমরা একটা নতুন লাইনে চলে যাই এখন হচ্ছে মার্ক ট্যাগ কি একটা টেক্সটের ভিতরে যদি আপনি কোনো কিছু মার্ক করে বা হাইলাইট করতে চান সেজন্য সেটা যে ট্যাগ ইউজ করা হয় মার্ক এখানে লিখি মার্ক ট্যাগ ইজ ইউজ টু হাইলাইট দ্য টেক্সট আচ্ছা তো আমরা দেখে নিই কীভাবে এটা কাজ করে এই যে দেখেন মার্ক ট্যাগ ইউজ করলাম টেক্সটটি হাইলাইটের মতো হয়ে গেল আমরা এখন একটা জিনিস সম্পর্কে কিন্তু জানবো সেটা কি সেটা হচ্ছে আমরা এই যে স্ট্রং ট্যাগ আই ট্যাগ এম ট্যাগ স্মল ট্যাগ বিগ ট্যাগ ইউ ট্যাগ ডেল ট্যাগ এস ট্যাগ স্ট্রাইক ট্যাগ মার্ক ট্যাগ এই প্রত্যেকটা ট্যাগের ভিতরে আমরা কিন্তু অ্যাট্রিবিউট ইউজ করে এগুলোকে মধ্যে নিতে পারবো সাইডে নিতে পারবো এ ধরনের সব কাজ কিন্তু এগুলো ট্যাগ দিয়ে ইউজ করতে পারবো আমরা এটিকে দেখাচ্ছি না কিন্তু আমরা এগুলো সব কিছুই করতে পারবো আমি বলে রাখছি আপনারা ট্রাই করতে পারবেন নিজে নিজে অবশ্যই ট্রাই করবেন এটা তো এটার পরে আমরা যে বিয়ার ট্যাগ এটা সম্পর্কে আমরা তো জেনেছি তো তারপরে হচ্ছে এইচআর ট্যাগ দিয়ে কি আড়াআড়ি যে একটা আনুভূমিক ট্যাগ আছে সেটা তো নেই তো আমরা এখানে লিখলাম এইচআর ট্যাগও এটাও কিন্তু হচ্ছে একটা এমটি ট্যাগ আমরা দেখি কীরকম দেখতে এইচআর ট্যাগ ইউজ করলাম দেখুন এটার মধ্যে একটা আড়াআড়ি একটা আনুভূমিক দাগ চলে আসলো এখানে কিন্তু আমরা কিছু লিখতে পারবো না কারণ এটা একটা এমটি ট্যাগ তো এখানে আবার বিআর ইউজ করে নিচ্ছি তারপরে আমরা লিখব হচ্ছে কিউ ট্যাগ কি একটা ছোট যদি কোনো উদ্ধৃতি থাকে তাহলে সেটা যেটা দিয়ে করে সেটাকে বলা হচ্ছে কিউ ট্যাগ is used to say a sentence এখানে কিরকম হয় দেখুন কিউ ট্যাগ ইজ ইউজ টু সে সেন্টেন্স এটা কি করলো এটা একটা ছোট উদ্ধৃতি আচ্ছা আমরা এখানে আরো একটা জিনিস জানবো যে আমরা এইচআর ট্যাগ ইউজ করার পর কিন্তু বিআর ট্যাগ ইউজ করার কোনো এমনিতে কিন্তু কোনো প্রয়োজন নাই কেন আমরা দেখি দেখুন এখানে কিন্তু বিআর ট্যাগ ইউজ করলে যেরকম একটা পরের লাইনে চলছে এইচআর ট্যাগ ইউজ করার পরেও একটা করছে সেম কাজই হচ্ছে তো আমরা চলুন বিআর ট্যাগগুলোকে মুছে দিয়ে এইচআর ট্যাগ ইউজ করি কেন তাতে আমাদের বুঝতে সুবিধা হবে আচ্ছা ফার্স্ট লাইনে এখানে বিআর ট্যাগটি থাক তো এদের পরে আমরা বিআরের জায়গায় এইচআর ইউজ করি তাহলে আমরা যখন পরবর্তীতে আপনারা দেখবেন সেটা দেখতে সুবিধা হবে
আচ্ছা, প্যারাগ্রাফের মাঝে এইচআর ট্যাগ ইউজ করাটা কিন্তু ঠিক হবে না। কেননা তাহলে কিন্তু প্যারাগ্রাফটি দেখতে খারাপ লাগবে। বি ট্যাগ ইজ ইউজড। আচ্ছা, আমরা এখানে প্রত্যেকটা কেটে দিয়ে আমরা এইচআর ট্যাগ ইউজ করছি, তাতে আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে। আপনারা যখন পরে এগুলো লিখবেন, নিজে নিজে যখন প্র্যাকটিস করবেন, তখন অনেক সুবিধা হবে। আমি সেটাই করে দিচ্ছি। এইচআর আচ্ছা, আর লাস্টেরটাতে করে দেই। আচ্ছা, এখন আপনাদের কি সুবিধা হবে, আপনারা যখন বাসায় দেখবেন তখন এগুলো দেখতে খুবই আপনারা বুঝতে পারবেন, প্রত্যেকটা লাইনের মাঝে মাঝে থাকবে। আমরা প্রত্যেকটা জায়গায় আলাদা করে দিলাম। তাহলে এখানে আমরা বিআর ট্যাগ ইউজ করেছি, তারপর এখানে H1 থেকে H6 পর্যন্ত, তারপর এটা একটা নর্মাল একটা টেক্সট ছিল, তারপর এই দুইটার মাঝে হচ্ছে প্যারাগ্রাফের মাঝেও কিন্তু আমরা বিআর ট্যাগ ইউজ করছি। তারপর আমরা বি ট্যাগ ইউজে শিখছি, বি ট্যাগের সাথে থাকে স্ট্রং ট্যাগ। তারপরে হচ্ছে আই ট্যাগ এবং ইমফাসাইজ ট্যাগ, এটা ইউজ করছি। তারপর স্মল ট্যাগ ইউজ করেছি, বিগ ট্যাগ ইউজ করেছি। তারপর ইউ ট্যাগ এবং ইনস ট্যাগ, এই দুইটা ইউজ করেছি। তারপর ডেল ট্যাগ, এস ট্যাগ এবং স্ট্রাইক ট্যাগ, এই তিনটা ইউজ করেছি। তারপরে মার্ক ট্যাগ ইউজ করেছি, আর তারপরে হচ্ছে এইচআর ট্যাগ ইউজ করেছি। তারপর আমরা কিউ ট্যাগ ইউজ করে যে ছোট ধরনের উদ্ধৃতি দেখায়, সেটা আমরা ইউজ করা শিখলাম। আবার একটা এইচআর দিয়ে নেই। তারপরটা হচ্ছে আমরা বড় উদ্ধৃতি কিভাবে, সেটাকে লেখার জন্য হবে ব্লক কিউইওটি, ব্লক কোড। এখানে লিখি ক্লক কোড ট্যাগ ইজ used to say a bigger sentence. আচ্ছা, তাহলে এখানে দিলে কি হবে, এখানে দিলে আমরা একটি বড় ধরনের উদ্ধৃতি ইউজ করতে পারবো। দেখেন, কিউ ট্যাগের ভিতরে আমরা ছোটভাবে লেখা দেখতে পাবো, আর ব্লক কোড ইউজ করলে আমরা বড় আকারে এই লেখাটি দেখতে পাবো। তো এটার পরে কি ট্যাগ আছে, এটার পরে যে ট্যাগটা আমরা শিখবো সেটা হচ্ছে দুইটা ট্যাগ শিখবো, একটা হচ্ছে সাব ট্যাগ এবং আরেকটা হচ্ছে সুপ ট্যাগ। তো এই দুইটা ট্যাগের কাজ কি, সাব ট্যাগ ইউজ করে আমরা কোনো একটা লেখাকে সাবস্ক্রিপ্ট আকারে দেখতে পাবো, এবং সুপ ট্যাগ ইউজ করে আমরা লেখাকে সুপারস্ক্রিপ্ট আকারে দেখতে পাবো। তো এই জিনিসগুলো বলতে কি বোঝায় সেটা আমরা আগে লিখে দিই। সাব ট্যাগ ইজ used to create subscript. আচ্ছা, আর সুপ ট্যাগের কাজ কি, সুপ ট্যাগ ইজ used to show a সুপারস্ক্রিপ্ট। আচ্ছা, তো সবার শুরুতে আমরা দেখে আছি এগুলো দেখতে কীরকম হলো, তারপরে আমরা এটার ব্যবহার করব। দেখুন, এখানে আমরা দুই ধরনের জিনিস দেখতে পাচ্ছি, কিন্তু আমরা সাধারণত এখানে বুঝতে পারছি না কীরকম হচ্ছে এখানে ব্যাপারটি। তো আমরা সাধারণত আমরা যদি কোনো কম্পিউটারে বা মোবাইল স্ক্রিনে যদি কোনো কিছু লিখতে চাই, যে কোনো রাসায়নিক সংকেত, যেমন আমরা লিখি হচ্ছে H+, H2SO4, এই জিনিসটা আমরা সাধারণত ওয়েবসাইট লিখতে গেলে এইভাবেই লিখতে হবে, কিন্তু আমরা যদি শো করতে চাই তাহলে এটাকে আমরা সুন্দরভাবে শো করতে পারি। কিভাবে, এটাই এখন ইউজ করতে হবে হচ্ছে, এটা ইউজ করার জন্য ব্যবহার করা হয় হচ্ছে এই সাব ট্যাগ এবং সুপ ট্যাগ। সবার শুরুতেই দেখবে হচ্ছে সুপ ট্যাগ। H+ লেখার জন্য H+টি যে এইচের মাথায় থাকে, সেটা শো করার জন্য আমাদেরকে সুপ ট্যাগ ইউজ করতে হয়। চলুন দেখে নেই কীভাবে। সবার শুরুতে লিখতে হবে H,
তারপরে লিখতে হবে হচ্ছে স্যুপ, এই স্যুপ ট্যাগের ভিতরে লিখতে হবে প্লাস, তাহলে কি দেখাবে হচ্ছে এইচ প্লাস। দেখে নেই কীরকম হয় দেখতে, এই দেখেন এইচ তার মাথায় প্লাস চলে এসেছে। এখানে আবার হচ্ছে আমরা কমা দিব, আমরা এখন H2SO4 লিখব কীভাবে, H2 কিন্তু এখন H2SO4 কিন্তু 2 কিন্তু নিচে থাকে, নিচের জন্য কি ট্যাগ, সাব ট্যাগ, সাবস্ক্রিপ্ট, সাব ট্যাগ 2, তারপরে হচ্ছে SO, আবার কিন্তু একটা নিচে 4 লিখতে হবে, সেটা কি হবে আবার সাব ট্যাগ ইউজ করে এখানে আবার 4 লিখলাম। তাহলে এটা দেখতে এখন কীরকম হবে দেখে নিয়ে চলুন। দেখেন এইচ প্লাস এটাকে সুন্দরভাবে এই প্লাসটি উপরের মাথায় চলে গেছে, আবার H2SO4 আমরা এইভাবে লিখতে তো বুঝতে পারবো না, সেটার জন্য এইভাবে লিখলে এটাকে কমপ্লিটলি আমরা সুন্দরভাবে দেখতে পাচ্ছি H2SO4। চলুন আবার একটা HR ট্যাগ ইউজ করে আবার নতুন এক ধরনের ট্যাগ ইউজ করি। বাস এটুকু অংশ শেষ। তারপরে হচ্ছে ABBR ট্যাগ। ABBR ট্যাগ কীভাবে ব্যবহার করে, কোনো কিছুকে যদি সংক্ষিপ্ত রূপকে দেখতে চান তাহলে ABBR ট্যাগ আছে। কীভাবে ইউজ করব, এটাকে লিখে হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। এটাকে দেখুন কিভাবে শো করছে, সরি এখানে এই চার্টটা একটি সম্ভবত এখানে শো করবে না, কেননা এটা এখন সম্ভবত আর এই জিনিসটা এখন আর সাপোর্ট করে না অ্যাব্রিভিয়ার ট্যাগ। ও সরি আমি বুঝতে পেরেছি, আমি সরি একটু ভুল করে লিখেছি আমি, সিএসসি এখানে কি ইউজ করতে হবে, এখানে সবার সাথে লেগে আচ্ছা এখন সাধারণত হওয়ার কথা আমি দেখে নিতাম। সরি গাইস এই ট্যাগটি এখন আসলে ইউজ করতে পারছি না, কেননা এই জিনিসটি সম্ভবত আর সাপোর্ট করে না। এরকম আরও 2-3টি ট্যাগ আছে যেটার সাধারণত HTML5 আর সাপোর্ট করে না। তো এটার মধ্যে বেশ কিছু ট্যাগে আছে, যেমন দুইটা ট্যাগের নাম বলছি, একটা হচ্ছে ব্লিঙ্ক ট্যাগ আর একটা হচ্ছে মার্কি ট্যাগ। তো এই দুইটা জিনিস কেন, এই তিনটা জিনিস কেন শো করছে না, কেননা এখানে ব্লিঙ্ক ট্যাগটি যখন আমরা ইউজ করব সেটা সাধারণত খুবই দ্রুত ব্লিঙ্ক করা শুরু করে, এটা আমাদের চোখের জন্য ক্ষতিকর, এই কারণে ব্লিঙ্ক ট্যাগটি আর ইউজ করা হয় না। এছাড়া যে মার্কি ট্যাগ আছে সেটার যে কাজ, সেই কাজটি এখনও কিছু কিছু জায়গায় শো করবে, তবে বেশিরভাগ জায়গাতেই করবে না, কারণ যে মার্কি ট্যাগের কাজগুলো এখন বর্তমানে জাভাস্ক্রিপ্ট ইউজ করে করা হয়, এই কারণে এই জিনিসটি আর বর্তমানে শো করবে না। তবে এখানে আমি যদি মার্কি ট্যাগ ইউজ করি তবে এখানে সেটা শো করবে, কারণ এটা এখানে সাপোর্ট করে। আচ্ছা তো ব্লিঙ্ক ট্যাগটি আগে ইউজ করে দেখি যদি কাজ করে। এখানে একটা HR ইউজ করি, ব্লিঙ্ক এটা ইউজ করার কথা না, ব্লিঙ্ক ট্যাগ ইজ ইউজ টু ব্লিঙ্কের টেক্সট। আচ্ছা যদিও শো করবে না তবে আমরা দেখি কীরকম হচ্ছে। এখানে কিন্তু আমরা কিছু দেখতে পাচ্ছি না, কেন, কারণ হচ্ছে এই জিনিসটা আর কাজ করে না, কিন্তু মার্কি ট্যাগ আবার ইউজ করা যায়। এখানে আবার HR ট্যাগ ইউজ করলাম, এখানে হচ্ছে এখানে দেখেন মার্কি লেখা চলে এসেছে। মার্কি ট্যাগ ইউজ করলে আমরা যেটা লিখতে পাবো সেটা হচ্ছে টেক্সটটি হয় বাম থেকে ডানে যাবে, নাহলে ডান থেকে বামে যাবে, এরকম হবে। তো এখানে লিখি মার্কি ট্যাগ ইজ ইউজ টু move a sentence
দেখে নিই কীরকম হবে। এ দেখেন মার্কি ট্যাগ এইভাবে বাম থেকে ডানে অথবা ডান থেকে বামে দুইভাবেই যাবে। এটা করার জন্য আবার বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউট আছে, সেটা ইউজ করলে এই ধরনের কাজ হয়ে থাকে। আচ্ছা, তারপরে হচ্ছে প্রি ট্যাগ। প্রি ট্যাগ ইউজ করলে কি হবে? প্রি ট্যাগ ইউজ করলে আমরা শুরুতে যে দেখলাম আমাদেরকে এই দুইটা লাইন হচ্ছে পরপর দেখানোর জন্য বিআর ট্যাগ ইউজ করতে হচ্ছে, কিন্তু প্রি ট্যাগ ইউজ করলে আর সেটা হবে না। সেখানে প্রি ট্যাগ ইউজ করলে আমরা যেটা লিখব সেটাই দেখাবে। কিভাবে দেখি? প্রি ট্যাগের ভিতরে লিখি হচ্ছে দিস ইজ আওয়ার ফার্স্ট লেসন। নিউ লাইন উইদাউট বিআর ট্যাগ। আচ্ছা, এখানে আমরা পরের লাইনে নিয়ে যাচ্ছি। এখানে ডাইরেক্টলি আমি ইন্টার চাপ দিব। এখানে কিন্তু এভাবেই শো করবে, দেখে নেই চলুন। প্রি ট্যাগ ইউজ করলে এইভাবে দেখাবে। দেখেন দিস ইজ আওয়ার ফার্স্ট লেসন। এখানে কিন্তু স্পেস সহ দেখিয়েছে, দেখতে পাচ্ছেন? কেন? এই যে দেখেন এখানে কিন্তু এই দুটার মাঝে স্পেস আছে। আমি এটাকে নিচে নিয়ে গেলাম, তাহলে এখন ঠিক হয়ে যাওয়ার কথা। আচ্ছা, এখানে তাও কিছুটা গ্যাপ আছে। আচ্ছা, এখন দেখি। দেখেন দিস ইজ আওয়ার ফার্স্ট লেসন, লেটস গো টু নিউ লাইন উইদাউট বিআর। এখানে কিন্তু যে গ্যাপটুকু আছে সেটা হচ্ছে এই যে এই জায়গা থেকে যে গ্যাপটা সেটা কিন্তু এখানে শো করছে। অর্থাৎ এটার জন্য আমাদের এই বিআর ট্যাগটি ইউজ করতে হয়। কিছু ভুল করে কিছু ট্যাগ আছে। আচ্ছা, এখানে আবার একটা এইচআর ট্যাগ ইউজ করছি। তারপরে কি কোড ট্যাগ। কোড ট্যাগ দেখতে কি কম্পিউটার যে আমরা টেক্সট লিখবো সেগুলো দেখতে হচ্ছে কোডের মতো দেখবে। কোড ট্যাগ ইজ ইউজ টু শো দ্য টেক্সট অ্যাজ এ কম্পিউটার কোড। এটা কিন্তু এটার তেমন কোনো ব্যবহার আসলে ওইভাবে নাই। দেখুন এখানে নর্মাল যে আমরা দেখতে পাই কম্পিউটার কোড করতে যে ধরনের ইউজ করতে হয়, আমরা যে ফন্টটি দেখতে পাচ্ছি সে ফন্টটি ওঠে, এই আর কি। আচ্ছা, তো এখন আমরা যে ট্যাগটি দেখব সেটা হচ্ছে এনএভি ট্যাগ। এনএভি ট্যাগ কি? এই ট্যাগ ইউজ করে আমরা নেভিগেশন সেকশন তৈরি করতে পারি। তো এই জিনিসগুলো আমাদের সিলেবাসে নাই। তো এটা ইউজ করে এটার ভিতরে আবার কিন্তু আমরা অনেকগুলো সেকশন তৈরি করতে পারবো। নেভিগেশন সেকশন, ওকে। আচ্ছা, এখানে আবার আমরা ইউজ করলাম কি হবে দেখুন। এখানে কিন্তু আমরা এখনো কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা কিন্তু চাইলে এখানে এটাদের নেভিগেশন সেকশন তৈরি করতে পারবো। কি হবে সেটা আমরা এখনই দেখব না, সেটা আমরা পরে দেখব। আজকে আমরা ডিটেলসে যাব না। এরপরে হচ্ছে ডিপ ট্যাগ। এই জিনিসটা যারা ফিউচারে যারা এই ধরনের ফ্রন্ট হেড ডেভেলপার হতে চান, ওয়েবসাইটের বা ব্যাক এন্ড ডেভেলপার হতে চান, সবার জন্য এই ডিপ ব্যাক এন্ডে সাধারণত কাজে লাগবে না, ফ্রন্ট এন্ড যারা ডেভেলপার হবেন তাদের জন্য ডিপ ট্যাগগুলো যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনারা বিভিন্ন জায়গায় দেখলেই বুঝতে পারবেন। তো আমরা যেদিন ডিপ ট্যাগ সম্পর্কে আলোচনা করব সেদিন আমরা এই জিনিসটি দেখাবো। তো ডিপ ট্যাগের ভিতরে একটার ভিতরে যদি আমরা সেকশন তৈরি করতে চাই সেসব ক্ষেত্রে আমরা ডিপ ট্যাগ ইউজ করি। তো এখানে আমরা এমনি লিখে দিই ডিপ ট্যাগ ইজ ইউজড ক্রিয়েট এ ডিভিশন সেকশন। ওকে, ঠিক আছে। তো এটাও দেখলাম। ডিপ ট্যাগের ভিতরে
এটার পরে হচ্ছে স্প্যান ট্যাগ রয়েছে। স্প্যান ট্যাগের কাজ কি? স্প্যান ট্যাগ হচ্ছে আমরা যদি একটা টেক্সটের নির্দিষ্ট কোনো অংশের ভিতরে যদি কোনো কাজ করতে চাই তাহলে সেটার জন্য আমরা স্প্যান ট্যাগ ইউজ করতে পারি। এছাড়া আরও একটা ট্যাগ আছে, আচ্ছা আমরা লিখে দেই স্প্যান ট্যাগ ইজ ইউজ টু ফরম্যাট ইন দ্য সিলেক্টেড টেক্সট। আমরা নির্দিষ্ট একটা জায়গায় যদি টেক্সটে যদি আমরা এডিট করতে চাই সেজন্য স্প্যান ট্যাগ ইউজ করতে হয়। এছাড়া আরও একটা ট্যাগ আছে যেটার নাম হচ্ছে ফন্ট ট্যাগ। ফন্ট ট্যাগ কী হবে? এই ট্যাগটি আসলে সাধারণত ব্যবহার নেই। স্প্যান ট্যাগ ইউজ করে আপনি যে কাজ করতে পারবেন ফন্ট ট্যাগ ইউজ করে ঠিক সেম কাজটি আপনারা করতে পারবেন, কিন্তু বর্তমানে এটা ব্যবহার করা হয় না, কারণ হচ্ছে অন্যান্য ট্যাগের ভিতরে অ্যাট্রিবিউট ইউজ করেই এই কাজগুলো আমরা করতে পারি। তো এখানে লিখি ফন্ট ট্যাগ ইজ ইউজ টু, এখানে কি দেই ডেকোরেট দ্য টেক্সট। এটাই আসলে কাজ, এটা ছাড়া আর কোনো কাজ নেই। আচ্ছা, তো আজকের লেসনটি এতটুকুই। আজকে আমরা আবার শুরু থেকে রিভিশন দিয়ে আসি আমরা আজকে কি কি শিখেছি। সবার শুরুতে আমরা এটা একটা নর্মাল লাইন, তারপরে আমরা এখানে শিখেছি হচ্ছে বিআর ট্যাগ। বিআর ট্যাগ ইউজ করার মাধ্যমে আমরা পরের লাইনে চলে গেছি, সেটা আমরা লিখে দিয়েছি। তারপরে আমরা ইউজ করে শিখেছি হচ্ছে এইচ ট্যাগ। এইচ ট্যাগ কি? H1 থেকে 6 ট্যাগ ব্যবহার করে একটা স্ক্রিনের মাঝে হেডিং তৈরি করা যায়, যেমন আমরা দেখে আসি উইকিপিডিয়ায়। এর দেখছেন ওয়েলকাম টু উইকিপিডিয়া, এখানে যে দেখছি এই জিনিসটা একটা হেডিং। এই জিনিসটা তৈরি করার জন্য হেডিং ট্যাগটি ইউজ করা হয়। তো হেডিং 6 প্রকারের হয়। H1 সবচেয়ে বড়, ক্রমান্বয়ে ছোট হতে হতে H6 হচ্ছে সবচেয়ে ছোট। এটাও হেডিং, কিন্তু এই জিনিসটা অনেক ছোট। তারপরে আমরা শিখেছি হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করার সুবিধা হচ্ছে একটি নির্দিষ্ট সাইট করে নিয়ে যাওয়া যায় বারবার অ্যাট্রিবিউট ইউজ করা ছাড়াই। সেই সাথে আমরা বিআর ট্যাগও ইউজ করতে পারি এবং সেম অ্যাট্রিবিউট প্রদর্শন হবে। তারপরে আমরা শিখেছি হচ্ছে বি ট্যাগ বা বোল্ড ট্যাগ, সেই সাথে স্ট্রং ট্যাগ। এটা ইউজ করে টেক্সটকে বোল্ড করে। তারপরে আমরা শিখেছি হচ্ছে আই ট্যাগ এবং ইম ট্যাগ। এই দুটো ইউজ করে টেক্সটকে ইতালিক স্টাইলে করে। তারপরে আমরা শিখেছি হচ্ছে স্মল ট্যাগ। স্মল ট্যাগ ইউজ করে টেক্সটকে এক সাইজ ছোট করে। তারপর শিখলাম হচ্ছে বিগ ট্যাগ। বিগ ট্যাগ ইউজ করে ফন্টকে এক সাইজ বড় করে। তারপরে শিখেছি আমরা ইউ ট্যাগ। ইউ ট্যাগ বা ইন্স ট্যাগ, এই দুইটা ট্যাগ ইউজ করার মাধ্যমে টেক্সটের নিচে আন্ডারলাইন হয়। তারপরে শিখলাম টেক্সটের মাঝে আড়াআড়ি লাইন টানার জন্য যে ট্যাগ, সেটা হচ্ছে 3টা ট্যাগ আছে, ডিলিট ট্যাগ, এস ট্যাগ এবং স্ট্রাইক ট্যাগ, এই 3টা ট্যাগ। তারপরে আমরা শিখেছি হচ্ছে মার্ক ট্যাগ। মার্ক ট্যাগ ইউজ করে টেক্সটকে হাইলাইট করে, এটা আমরা দেখেছি। কিউ ট্যাগ ইউজ করা হয় ছোট উদ্ধৃতি প্রদর্শন করার জন্য, আর ব্লক কোড ট্যাগ ইউজ করা হয় বড় উদ্ধৃতি প্রদর্শন করার জন্য। তারপর সাব ট্যাগ ইউজ করা হয় সাবস্ক্রিপ্ট লেখা প্রদর্শনের জন্য। সুপ ট্যাগ ইউজ করা হয় সুপারস্ক্রিপ্ট লেখা প্রদর্শনের জন্য। তারপরে আমরা এখানে দেখলাম H+কে আমরা কনভার্ট করে এই সুন্দরভাবে প্রদর্শন করতে পারি, আবার H2SO4কে আমরা সুন্দরভাবে এইভাবে প্রদর্শন করতে পারি। তারপরে আমরা দেখেছি হচ্ছে ABBR ট্যাগ অর্থাৎ অ্যাব্রিভিয়েশন ট্যাগ। এটা ইউজ করে আমরা এখন কিছু দেখতে পাচ্ছি না, কারণ এটা এখন কাজ করে না। তারপরে আমরা দেখেছি ব্লিঙ্ক ট্যাগ। ব্লিঙ্ক ট্যাগটিও এখন আর কাজ করে না। তারপরে আমরা শিখেছি হচ্ছে মার্কি ট্যাগ। মার্কি ট্যাগ ইউজ করে আমরা কি করেছি, এখানে মার্কি ট্যাগ ইউজ করার মাধ্যমে আমরা একটা লেখাকে মুভ করতে পারি। মুভ করার মাধ্যমে আমরা সাধারণত এই সুন্দরভাবে বাম থেকে ডানে যাবে, আমরা সাধারণত যে স্টক মার্কেটের নিউজে যেভাবে দেখি আর কি, সে ধরনের ট্যাগ ইউজ করার মাধ্যমে এরকম হয়। তো তারপরে আমরা দেখেছি হচ্ছে প্রি ট্যাগ। প্রি ট্যাগ কী হয়? প্রি ট্যাগ করে আমরা সাধারণত আমাদের যে ডেভেলপার এনভায়রনমেন্ট আছে সেইখানে আমরা যে ফন্টে যতটুকু স্টাইলে যতটুকু গ্যাপ রেখে এই জিনিসটা লিখবো এবং কি গ্যাপ সহকারে নিউ লাইনে যেতে পারবো, ঠিক সেমভাবে আমরা এই জিনিসটা এখানে শো হবে। তারপরে হচ্ছে কোড ট্যাগ।
কোড ট্যাগ ইউজ করার মাধ্যমে আমরা কম্পিউটার কোডের মতো এই লাইনটা দেখতে পাবো। যদি আমরা খুব ভালো এখানে বুঝতে পারবো না, কিন্তু আমরা সাধারণত বুঝতে পারার কথা। এখানে এই ফন্টটি আর এই ফন্টটির মাঝে পার্থক্য কিন্তু বোঝা যাচ্ছে, কিছুটা হলেও পার্থক্য আছে। তারপরে হচ্ছে এনএভি ট্যাগ, এটা ইউজ করা হয় কোনো নেভিগেশন সেকশন তৈরি করতে, অর্থাৎ নেভিগেশন সেকশন করে আমরা আবার অন্য কোনো ওয়েব পেজে যেতে পারবো। তারপরে হচ্ছে ডিপ ট্যাগ, ডিপ ট্যাগ ইউজ করা হয় একটা স্ক্রিনের ভিতরে ভিন্ন ভিন্ন অংশ তৈরি করতে। এটার ব্যবহার আমরা একদিন পুরো একটা কোর্স, একটা ভিডিওর ভিতরে শিখব। তারপর হচ্ছে স্প্যান ট্যাগ, স্প্যান ট্যাগ ইউজ করে একটা টেক্সটের নির্দিষ্ট অংশ বা নির্দিষ্ট লেটারকে বিভিন্নভাবে আপনার হচ্ছে উপস্থাপন করা যায়। যেমন হচ্ছে আমরা অনেক সময় বিভিন্ন মানে পেপারে বা পত্রিকায় দেখি কটা বড়, তারপরে পরের অক্ষরগুলো ছোট, মানে সবার শুরুর অক্ষরটা অনেকটা বড় হয়, অর্থাৎ আপনার দৃষ্টি আকর্ষণ করার জন্য। তারপর ফন্ট ট্যাগও ইউজ করা হয় এই ঠিক সেম কাজ করার জন্য। তো এই দুইটার ব্যবহার আসলে স্প্যান ট্যাগটা তার ইউজ হয়, কিন্তু ফন্ট ট্যাগটা এখন আর ওইভাবে ইউজ হয় না, অন্যান্যভাবে এটাকে করা যায়। তো জন্য এতটুকুই গাইজ। তো আপনাদের কাজ হচ্ছে আজকে যে সকল ট্যাগগুলো ইউজ করা আপনি শিখলেন, সে সকল কিছু নিজে নিজে এখন আপনাকে করতে হবে। আমি যদি সব কিছুই করাই, আপনি যদি নিজে না করেন, তাহলে আপনি কিচ্ছু শিখতে পারবেন না। অর্থাৎ শিখবেন কিন্তু আপনি ইউজ করতে ভুলে যাবেন না হলে। তো আজকে আপনাদের কাজ হচ্ছে এই জিনিসগুলো আপনারা প্র্যাকটিস করতে থাকুন। তো আজকের জন্য এতটুকুই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।